আচ্ছা, সবাই কি জয়েন করেছে? জি মিস। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো। জি মিস, শোনা যাচ্ছে। Okay. Uh, so I want to discuss some topics with you before starting our class. We have already seen the new notice about midterm exam, including both the lab and theory. নোটিশটা কি দেখেছি সবাই? জি মিস। তোমাদের ফেসবুক গ্রুপে কিন্তু অলরেডি পোস্ট করা হয়েছে মিডটার্ম এক্সামের যে নতুন নোটিশটা এসেছে। আমাদের প্রত্যেকটা এক্সাম কিন্তু ফিজিক্যালি হবে। We have to attend the exams physically, ল্যাব এবং থিওরি দুইটাই। ল্যাবের ডেট কিন্তু আমি অলরেডি ক্লাসরুমে দিয়ে দিয়েছি, সেটা কি দেখেছি সবাই? জি ম্যাম। ওকে, সো ল্যাবের ব্যাপারে আমি একটু পরে কথা বলবো। আমাদের থিওরি কোর্সের যে মিড টার্ম এক্সামটা, সেটার জন্য একটা ডেট ফিক্স করতে হবে। আমরা হচ্ছে আমাদের অ্যাজ ইউজুয়াল ক্লাস টাইমেই নিব, ক্লাস টাইমের বাইরে কোনো ডেট নিব না। সো ক্লাস টাইমে মিড টার্ম এক্সামটা শুরু হবে, থিওরি এক্সাম যেটা, মিড টার্ম থিওরি এক্সাম স্টার্টস ফ্রম 11th of March। সো মার্চের 11 থেকে যদি শুরু হয় তাহলে আমরা সময় পাচ্ছি। আমাদের ক্লাসটা থাকে হচ্ছে বুধবার এবং বৃহস্পতিবার 4টার যেটা, সেটা নেওয়া যাবে না, কারণ হচ্ছে 4টার পরে অফিসিয়ালি কোনো স্লট খালি থাকে না। সো 4টার সময় আমাকে ক্যাম্পাসে ফিজিক্যাল এক্সাম নিতে দিবে না। সো আমাদের একটা সময় হচ্ছে 16th মার্চ, আর আরেকটা সময় হচ্ছে আমরা যদি ল্যাবের টাইমটা বের করে নিতে পারি, তো সেক্ষেত্রে হচ্ছে 17th মার্চ থার্সডে ল্যাব টাইম। ল্যাবটা যেই সময় হয় ওই সময়। সো এই দুইটা টাইম আমরা পাচ্ছি। মিস, 17ই মার্চ তো অফ ডে না? 17ই মার্চ কি অফ ডে? বঙ্গবন্ধুর জন্মদিন। জি ম্যাম, 17 মাসটা অফ ডে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে 16th মার্চ পাচ্ছি। এখন তোমরা তোমাদের কোনো অপিনিয়ন থাকলে বলতে পারো। এই ডেটটা আমাকে এখনই ফাইনাল করে দিতে হবে, আমি আবার পরে অফিসে জানিয়ে দিব। সো প্লিজ লেট মি নো। মিস, আপনি কবে নিতে চাচ্ছেন একটু ক্লিয়ারলি আমি হচ্ছে বলবেন? ক্লাস টাইমে তোমাদের মানে স্কেডিউল ক্লাস যেই টাইমে থাকে ওই টাইমে। জি। কত তারিখে মিস? ক্লাস টাইমে নিলে আমাদের একটা টাইম হচ্ছে 16th মার্চ বুধবার, ক্লাস টাইম 8টার সময় যেটা থাকে, 8টার সময়। আর যদি ক্লাস টাইমের বাইরে নিতে হয় সেক্ষেত্রে হচ্ছে আমাকে আবার রুম অ্যালোকেট করতে হবে, সেটা একটা ঝামেলার বিষয়। আবার 8টার ক্লাসে সবাই জয়েন করতে পারবে কিনা সেটাও আর একটা চিন্তার বিষয়। জি মিস। আবার হচ্ছে আম, মঙ্গলবার 9টা 40-এর যে ক্লাসটা, ওইটা কিন্তু এখনো রিস্কেডিউল করা হয়নি, অফিসিয়ালি রিস্কেডিউল করা হয় নাই।
সো সেই স্লটটাও তোমরা নিতে পারো যদি ওই দিনকার ক্লাসটা হচ্ছে ম্যাডামকে বলে কনভিন্স করতে পারো। এখন তোমরা কবে দিতে চাও সেটা বলো। মিস, মঙ্গলবারের যে ক্লাসটা ওইটাতে হয়েছে কি মিস, বিভিন্ন ব্যাচের মানে অনেকগুলা ব্যাচ একসাথে হয়ে গেছে, যার কারণে ম্যাডাম হচ্ছে মানে মানলেও ওদের কারো না কারো কোনো প্রবলেম থাকেই। তাহলে কবে দিবে বলো। বুধবার 8টায় দিতে পারবে সবাই? ম্যাম থিওরি মিড টার্মের কথাই তো বলতেছেন না ম্যাম? হ্যাঁ, থিওরি মিড টার্ম, ল্যাবের মিড টার্মের ম্যাম দিয়ে দিয়েছে। ম্যাম এক্সামটা 1 ঘন্টার হবে না? হ্যাঁ, 1 ঘন্টার। যদি মিস 1 ঘন্টার হয়, আমাদের তো ক্লাস হচ্ছে 90 মিনিট, আমরা যদি 8:30 থেকে স্টার্ট করি তাহলে হবে না? হ্যাঁ, অবশ্যই হবে। জি ম্যাম, এটা করা যাইতে পারে। 8:30 থেকে আমার মনে হয় মোটামুটি সবাই জয়েন করতে পারবে। জি মিস। তাহলে 16th March, ওয়েনেসডে, sharp at 8:30, ঠিক আছে সবার জন্য? জি মিস। ওকে। এবং এক্সাম তোমরা সবাই জানো ফিজিক্যালি হবে। তাহলে আমি টাইম কিন্তু চেঞ্জ করব না পরে, ঠিক আছে? আমি এটা জানিয়ে দিব অফিসে। আর হচ্ছে তোমাদের রুম অ্যালটমেন্টের ব্যাপারে নোটিশ নিশ্চয়ই পেয়ে যাবে খুব সুন। এখন আমরা আসি হচ্ছে ল্যাবের যে মিড টার্ম এক্সাম, সেটা হচ্ছে 10th March। 10th March আমাদের ল্যাবটা থাকে হচ্ছে কয়টা থেকে শুরু হয়? ম্যাম 11টা 20 থেকে। 11টা 20 থেকে 2টা 30 পর্যন্ত। ওকে, তাহলে we can start from 11:30. The midterm exam of lab on 10th March at 11:30, ঠিক আছে? কার কোনো প্রবলেম আছে? তাহলে মিস ম্যাম একটু 10 তারিখে মিড টার্ম দেখি এক্সাম আর শুনি। 16 তারিখে থিওরি। হুম জি না মিস, প্রবলেম নাই। ল্যাব এক্সামের ডেট কিন্তু চাইলেও চেঞ্জ করা পসিবল না, কারণ হচ্ছে আমাদের ল্যাবের মানে স্লট হচ্ছে খুবই কমপ্লিকেটেড। মানে তুমি যদি একটা স্লট আগে পরে করে নিতে চাও, বা ডেটও যদি তুমি আগে মানে একদিন আগে পরে করে নিতে চাও, দ্যাট উইল বি ডিফিকাল্ট। মিস প্রবলেম নাই। তো তখন হচ্ছে অন্য ক্লাসের সাথে আমাদের ক্ল্যাশ করে যাবে, সো ল্যাবের টাইম চেঞ্জ করা পসিবল না। ল্যাব হচ্ছে 10th March 11:30টার সময়ই হবে। আর থিওরি হচ্ছে 16ই মার্চ 8:30টায়। ইয়েস। সো মিড টার্ম এক্সামের ডেট অ্যান্ড টাইম নিয়ে কারো কোনো প্রবলেম নাই, আমরা এটাই ফাইনাল করে দিব। আর মিডের সিলেবাস, ল্যাবের যে মিডটা, ল্যাবের মিডের সিলেবাস হচ্ছে, ল্যাবের মিডের নেক্সট উইকে আমরা আরেকটা প্রবলেম সলভ করব। নেক্সট উইক মিন্স আজকে হচ্ছে 16 ফেব্রুয়ারি, দেন নেক্সট উইক হচ্ছে 23 ফেব্রুয়ারি। সো নেক্সট উইক পর্যন্ত আমরা আরো একটা প্রবলেম সলভ করব। সেই পর্যন্ত হচ্ছে আমাদের ল্যাবের সিলেবাস হবে। 3rd March
আমরা ল্যাবের আগে আরো একটা মিডের আগে আরো একটা ক্লাস পাবো, সেটা হচ্ছে 3rd মার্চ। সো উই উইল হ্যাভ আ ডিসকাশন about our midterm exam, lab midterm exam on 3rd March. So next class পর্যন্ত আমাদের সিলেবাস থাকবে, দ্যাট মিনস 23rd March এই পর্যন্ত হচ্ছে আমাদের ল্যাবের মিডের সিলেবাস থাকবে, and on 3rd March we will have a discussion about all the things যেগুলো আমাদের সিলেবাসে থাকবে। আর থিওরির মিডের যে সিলেবাস, থিওরির মিডের সিলেবাস হবে হচ্ছে এর প্রিভিয়াস উইক পর্যন্ত যতটুকু পড়ানো হবে সেটাই হচ্ছে আমাদের থিওরির সিলেবাস, সেগুলো নিয়ে পরবর্তীতে আরো আলোচনা হবে। এখন আমি আমার লেকচারে চলে যাচ্ছি। তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে? জি না মিস তবে ক্লাসের লাস্টে আমার একটু ল্যাব নিয়ে প্রবলেম আছে, একটু ডিসকাস করতে হবে। ঠিক আছে। আমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছি? জি ম্যাম, দেখতে পাচ্ছি। ওকে। লাস্ট ক্লাসে আমরা যে অ্যালগোরিদমটা শেষ করেছিলাম সেটা হচ্ছে ইউসিএস, ইউনিফর্ম কস্ট সার্চ। সো ফার কারো কোনো প্রবলেম আছে? জি না মিস। ওকে, সো ইউনিফর্ম কস্ট সার্চ এই অ্যালগোরিদমটা আমরা সবাই বুঝতে পেরেছি, how uniform cost search works. So a graph will be given, I'm talking about UCS, a graph will be given, and for each age a cost will be given also. So আমাদেরকে ওই কস্টের উপরে বেস করে আমরা অবশ্যই কি করব, একটা লিস্ট মেনটেন করব। সো সেই লিস্টটা থেকে আমরা কস্টের উপরে বেস করে কি করে থাকি, নোটগুলোকে এক্সপ্লোর করে থাকি। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, নতুন একটা সার্চ অ্যালগরিদম শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে ইনফর্মড সার্চ। Previously we have seen all of the algorithms were uninformed search. আগের ক্লাস পর্যন্ত, দ্যাট মিনস ইউসিএস পর্যন্ত আমরা যতগুলো অ্যালগরিদম সলভ করে এসেছি সেগুলো ছিল uninformed search. From today we are starting a new search algorithm, that is informed search. Uninformed এবং informed এর মধ্যে বেসিক ডিফারেন্সটা কি সেটা আমরা আগের ক্লাসেও বলেছিলাম, যে for uninformed search we don't have any knowledge about the position of the goal node. We do not know anything where the goal node is located or how far the goal node is located. আমরা কিছুই জানি না। But in case of informed search, we have some slight knowledge about the position of the goal node. We know how far the goal node is located. Based on that, we can explore the nodes further. ঠিক আছে, আমরা জানি যে আমাদের গোল নোডটা কত দূরে অবস্থিত। আমি কারেন্ট যেই নোডটাতে আছি, অ্যাট প্রেজেন্ট আমি যেই নোডটাতে আছি সেখান থেকে আমার গোল নোডটা কত দূরত্বে অবস্থিত, এরকম নলেজ যদি আমার কাছে থাকে
সেক্ষেত্রে সেই নলেজটাকে ইউজ করে আমরা ফার্দার আমার নোটগুলোকে এক্সপ্লোর করতে পারি। সো ইনফর্মড সার্চের মধ্যে আমরা হচ্ছে কি কি জিনিস দেখব? In an informed search, we will see the heuristics, then a greedy search algorithm, and finally a star search algorithm. আমরা মূলত দুইটা সার্চ অ্যালগোরিদম দেখব এই চ্যাপ্টারে, একটা হচ্ছে গ্রিডি সার্চ অ্যালগোরিদম আর একটা হচ্ছে এ স্টার সার্চ অ্যালগোরিদম। বাট এই দুটো সার্চ অ্যালগোরিদমে যাওয়ার আগে আমাদের আর একটা জিনিস যেটা জানা প্রয়োজন, সেটা হচ্ছে হিউরিস্টিক্স। So let us know first what is a heuristics. আচ্ছা, ইউনিফর্ম কস্ট সার্চের কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ মেনলি এই স্লাইডটাতে দেয়া আছে, সো আমি এগুলো আর ইন ডিটেলসে যাচ্ছি না, আমরা একটু জাস্ট দেখলেই বুঝতে পারবো। সো আমি ডিরেক্টলি চলে যাচ্ছি হিউরিস্টিক্সে। ওকে, হোয়াট ইজ আ হিউরিস্টিক? সাপোজ you are at Bonani right now. তুমি প্রাইম এশিয়া ইউনিভার্সিটির সামনে আছো, you are at Bonani in front of Prime Asia University, and you want to reach to Uttara. Okay, we are assuming that we are standing in front of Prime Asia University at Bonani and we want to reach to Uttara. এখন উত্তরায় যাওয়ার জন্য আমাকে কি করতে হবে? বনানী থেকে উত্তরার পর্যন্ত আমাকে একটা অ্যাপ্রক্সিমেট ডিস্টেন্স অ্যাজিউম করে নিতে হবে যে বনানী থেকে উত্তরার ডিস্টেন্স কতটুকু হতে পারে। বনানী থেকে উত্তরার ডিস্টেন্স সাপোজ এক্স কিলোমিটার, ঠিক আছে? তার মানে তুমি বুঝতে পারছো যে তোমার বনানী থেকে উত্তরায় যেতে কত সময় লাগবে। So what we are doing, we are just assuming or approximating the distance from Bonani to Uttara so that we can know how much time we'll need to reach from Bonani to Uttara. আমার কত সময় লাগবে সেটা আমি ধারণা করতে পারছি। এটা কিন্তু কোনো এক্স্যাক্ট মেজারমেন্ট বা এক্স্যাক্ট কোনো ক্যালকুলেশন না যে এক্স্যাক্টলি আমার এত সময় লাগবে বা এক্স্যাক্টলি এত ডিস্টেন্স আমার লাগবে। দিস ইজ জাস্ট অ্যান অ্যাপ্রক্সিমেশন। সো হিউরিস্টিক ইজ অল অ্যাবাউট অ্যাপ্রক্সিমেশন। এখানে এক্স্যাক্ট বা অ্যাকিউরেট বলতে কোনো কিছু নাই। হিউরিস্টিক ইজ অল অ্যাবাউট অ্যাপ্রক্সিমেশন। যেমন তুমি যখন when you are searching in Google Map for a place, তখন গুগল ম্যাপ কিন্তু তোমাকে একটা অ্যাপ্রক্সিমেট সময় বলে দেয় that it requires 50 minutes or 30 minutes to reach from here to there. সে তোমাকে একটা অ্যাপ্রক্সিমেট টাইম জানিয়ে দেয়, বাট সব সময় আমাদের যে এক্স্যাক্টলি 50 মিনিট বা 30 মিনিট সময় লাগে তা কিন্তু না, এর কমও লাগতে পারে, এর বেশিও লাগতে পারে। সো হিউরিস্টিক ইজ a kind of function that estimates, যেটা আমরা বলছিলাম যে it's all about approximation, there is nothing exact. So it's a function that estimates how close a state is to a goal. একটা স্টেট গোল থেকে কতটুকু দূরত্বে অবস্থিত তার একটা এস্টিমেশন দিয়ে থাকে হচ্ছে হিউরিস্টিক। ওকে, সো এখানে আমরা রোমানিয়ার একটা ম্যাপ দেখতে পাচ্ছি। Here is a map of Romania where each node represents a city of Romania and the edges represent the streets or the roads from one city to another. এখানে রোমানিয়ার একটা ম্যাপ দেওয়া আছে যেখানে প্রতিটা নোড হচ্ছে এক একটা শহর, রোমানিয়া সিটির এক একটা শহর, এবং প্রত্যেকটা এজ হচ্ছে এক একটা স্ট্রিট। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা এজের সাথে আমার কি দেয়া আছে? কস্ট দেয়া আছে। ইচ এজ ইজ গিভেন আ কস্ট। এই কস্টটা হচ্ছে
The cost we have discussed in the last class. It can be anything. It can be the fare for going from one place to another. It can be the time. It can be the calorie burned. It can be anything. এই কস্ট দিয়ে আমরা আসলে যে কোনো কিছুই রিপ্রেজেন্ট করতে পারি। দিস ইজ সাম কাইন্ড অফ কস্ট। ওকে, আচ্ছা, এর পাশে উই ক্যান সি আ টেবিল হিয়ার। This is the heuristic value of each and every node for the given graph. পাশে যে টেবিলটা আমরা দেখতে পাচ্ছি, এই টেবিলটা হচ্ছে এখানে আমার প্রতিটা নোডের জন্য হিউরিস্টিক ভ্যালুগুলো দেয়া আছে। হিউরিস্টিক ইজ ডিনোটেড অ্যাজ h of x. What is h of x? h means heuristic. আমরা একটু আগেই দেখে এসেছি কি হিউরিস্টিক ইজ আ ফাংশন that estimates the distance. So the function is denoted by h, which is the heuristic. And what is x? X is the node for which I am estimating the heuristic. Okay, that means x is a variable. It can be any of the given nodes. ঠিক আছে? সো এখানে টেবিলটা একটু খেয়াল করে দেখবো আমরা। লেট মি আচ্ছা, টেবিলটা একটু ভালো করে খেয়াল করব। ইট সেজ the heuristic value of Arad. Arad is a city here. So heuristic value of Arad, আমরা এখানে ধরে নিচ্ছি আমাদের স্টার্ট নোড হচ্ছে Arad and গোল নোড হচ্ছে বুকারেস্ট, this one. আচ্ছা, আমরা একটা কাজ করি, let me copy this somewhere else. I guess the screen is visible. Yes, miss. Okay, so this is the Romania city map and পাশে আমাদের দেয়া আছে হচ্ছে a heuristic table. So what it says, first of all, we are given that the start state is Arad. So this is the start state or start city, and Bucharest is the goal state or goal city. That means we want to reach to Bucharest from Arad. Starting from Arad, we want to reach to Bucharest. Now, এই হিউরিস্টিক টেবিলে কি বলা হয়েছে? হিউরিস্টিক টেবিলে যেটা বলা হয়েছে যে প্রত্যেকটা সিটি থেকে আমার গোল সিটির যে ডিস্টেন্স সেটাই এস্টিমেট করা হয়েছে। ফর এক্সাম্পল, for the first city Arad, it says the distance from Arad to Bucharest, approximate distance, আমি আবারও বলছি, this is approximate. So the approximate distance from Arad to Bucharest is 366. A 366 can be anything. It can be 366 kilometer, it can be 366 miles, it can be anything. আমরা ইউনিটের ব্যাপারে এখানে বদার করছি না। You don't need to bother about the unit. আমরা জাস্ট ভ্যালুটা সবসময় ইউজ করব। So it says that the approximate distance from Arad to Bucharest is 366. এখন এই অ্যাপ্রক্সিমেটটা ইউজুয়ালি ইউক্লিডিয়ান ডিস্টেন্সের উপরে বেস করেই করা হয়। What is an Euclidean distance? Suppose আমরা যদি একটা কোঅর্ডিনেট স্পেস চিন্তা করি, and this is a point, suppose this is xy,
this is y and this is x. So the Euclidean distance is sorry আমি ভুল বলেছি, suppose this is a point x1 y1 and another point we have x2 y2. The Euclidean distance is the straight line between them. এই হচ্ছে আমার x1, এই হচ্ছে আমার x2. This is y1 and this is y2. And the Euclidean distance between these 2 points is the straight line between them. That means this is the Euclidean distance between x1 y1 and x2 y2. So same goes for the city map of Romania. Same goes for the city map of Romania. So the Euclidean distance between Arad and Bucharest is the straight line between them. আমরা আরেকটা সিটি যদি চিন্তা করি, let me give an example. For example, Vaslui. This is another city. So what it say, the approximate distance, আমরা এখানে খেয়াল করব, this is for Vaslui. This is for Vaslui. It says the approximate distance between Vaslui and the goal node is 199. So if this is Vaslui, so 199 here means the Euclidean distance. Euclidean distance হচ্ছে এই দুইটা সিটির মধ্যে যে স্ট্রেট লাইন, that is the Euclidean distance between these two. আমরা তাহলে হিউরিস্টিক কি সেটা কি বুঝতে পেরেছি? হিউরিস্টিক জিনিসটা কি সেটা কি বুঝতে পেরেছি? না বুঝলে বলতে হবে। ম্যাম আরাদ থেকে বুকারেস্টের যে দূরত্বটা বের করতেছি এইটাই কি হিউরিস্টিক? হ্যাঁ, হিউরিস্টিক হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গার অ্যাপ্রক্সিমেট বা এস্টিমেটেড একটা ডিস্টেন্স। আমি ধারণা করছি যে আরাদ থেকে বুকারেস্টের ডিস্টেন্স এতটুকু হতে পারে, ঠিক আছে? Not only for Arad, for any of the nodes, একটা নোড থেকে গোল নোডের অ্যাপ্রক্সিমেট ডিস্টেন্সটাই এখানে হিউরিস্টিক্স। সো আমি যদি বলি যে হোয়াট ইজ দ্য হিউরিস্টিক ভ্যালু অফ আরাদ, এই গিভেন ম্যাপটা থেকে যদি বলি, ফর দ্য গিভেন ম্যাপ হোয়াট ইজ দ্য হিউরিস্টিক ভ্যালু অফ আরাদ, তাহলে আমরা বলতে পারবো দিস ইজ 366। আরেকটা জিনিস খেয়াল করবে, দ্য হিউরিস্টিক ভ্যালু অফ দি গোল নোড ইজ অলওয়েজ 0, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। বুকারেস্ট আমরা প্রথমেই বলেছিলাম যে বুকারেস্ট ইজ দ্য গোল নোড, সো আ গোল নোড মাস্ট হ্যাভ আ হিউরিস্টিক ভ্যালু অফ 0, কারণ গোল নোড থেকে গোল নোডের ডিস্টেন্স হচ্ছে অলওয়েজ 0। এখন আমরা এখানে ডিস্টেন্সের কথা বলছি, সব সময় যে হিউরিস্টিক ভ্যালু ডিস্টেন্স দিয়েই আমরা রিপ্রেজেন্ট করব তা কিন্তু না। এক একটা প্রবলেমের জন্য হিউরিস্টিক আসলে এক এক রকম হয়ে থাকে। হিউরিস্টিকটা আসলে যখন আমাদের যে ধরনের হিউরিস্টিক প্রয়োজন
তখন সেভাবে হিউরিস্টিকটা তৈরি করে নিতে হয়। লেট মি শো ইউ অ্যানাদার এক্সাম্পল, তাহলে তোমাদের জিনিসটা ক্লিয়ার হবে। আমরা আসলে এক একটা প্রবলেমের জন্য কিভাবে হিউরিস্টিক গুলোকে ফর্মুলেট করতে পারি সেটাই দেখব। হাউ উই ক্যান ফর্মুলেট দ্য হিউরিস্টিক ভ্যালু ফর ইন্ডিভিজুয়াল প্রবলেমস। This is a puzzle game. এখানে কিছু নাম্বার ব্লক এলোমেলো ভাবে সাজানো আছে। Numbers from 1 to 8 are arranged randomly, যেটাকে আমাদের কি করতে হবে? We have to arrange them in an ascending order, in a sequenced order. 1 থেকে 8 পর্যন্ত এই নাম্বারগুলোকে আমাদের অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। সো এই গেমটা নিশ্চয়ই সবাই খেলেছি, ঠিক না? কম বেশি সবাই এই গেমটা আমরা খেলেছি। সবাই খেলেছো না? A puzzle is given where numbers from 1 to 8 are given randomly in a random order. We have to arrange them in a ascending order. 1 থেকে 8 পর্যন্ত সিকোয়েন্সিয়ালি তাদেরকে সাজাতে হবে। একটা ব্লক খালি থাকে, যেই ব্লকটাতে আমরা কি করতে পারি? ব্লকগুলোকে মুভ করতে পারি, আশেপাশের ব্লকগুলোকে মুভ করতে পারি। সো দিস ইজ দ্য গিভেন স্টেট অর স্টার্টিং স্টেট। আর আমাদের গোল স্টেটটা থাকে কিরকম? দিস ইজ দ্য গোল স্টেট। This is the goal state. This is start state and this is goal state. তার মানে এই স্টার্ট স্টেট থেকে আমাদের সামহাউ গোল স্টেটে পৌঁছাতে হবে। এখন এই প্রবলেমটার জন্য we don't have any node, we don't have any edge, but এটাও একটা সার্চ প্রবলেম। সো এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমরা হিউরিস্টিক কিভাবে বের করতে পারি? Any idea? Do you have any idea? এই প্রবলেমটার জন্য আমরা কিভাবে হিউরিস্টিক বের করতে পারি? এখানে কোনো নোডও নাই, এখানে কোনো এজও নাই। So how can we formulate the heuristics for this problem? বা এই ধরনের পাজল প্রবলেমের জন্য আমরা কিভাবে হিউরিস্টিক বের করতে পারি? মানে হিউরিস্টিকটা হচ্ছে তো প্রত্যেকটা আলাদা আলাদা মানে Yes. নাম্বারের জন্য বের করতে হবে। Yes. প্রত্যেকটা আলাদা আলাদা নাম্বারের জন্য না, প্রত্যেকটা আলাদা আলাদা স্টেটের জন্য। এখানে স্টেট দিয়ে আমি কি বোঝাতে চেয়েছি একটু খেয়াল করব। This is the start state, right? জি ম্যাম।
এটাকে আমি একটু সরিয়ে নিচ্ছি। সো দিস ইজ দ্য স্টার্ট স্টেট। এই স্টার্ট স্টেট থেকে আমার নেক্সট স্টেট কি কি হতে পারে, এটাকে আমরা একটা নোড ধরে নিব। ঠিক আছে, এক একটা স্টেটকে আমরা এক একটা নোড ধরে নিব। এই স্টেটটা থেকে আমরা 3টা পসিবল স্টেটে যেতে পারি। এখানে পুরো একটা পাজলই হচ্ছে আমার একটা স্টেট। A complete puzzle is an individual state. আমার এখানে নেক্সট স্টেট হতে পারে 3টা, 3 পসিবল নেক্সট স্টেটস। একটা হচ্ছে, দেখো এখানে আমার একটা খালি ব্লক আছে, আমি আইদার 4 কে এখানে আনতে পারি, অথবা 6 কে এখানে আনতে পারি, অথবা 1 কে এখানে আনতে পারি। We have 3 possible moves. So all these possible 3 moves will be my 3 possible next states. So বাকি ব্লকগুলো আগের মতোই থাকবে, জাস্ট আমি যেটাকে মুভ করছি। So 4 can be a possible move. Then similarly we can move 6, বাকিগুলো আর ড্র করছি না, and we can move 1, এখানেও আর বাকিগুলো আমি ড্র করছি না। So these are 6 possible next states for the start state. তাহলে এটা একটা স্টেট। A complete puzzle is a state. এটা একটা স্টেট, এটা একটা স্টেট, এটা একটা স্টেট, এটা একটা স্টেট। সো এখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্টেটের জন্য কিভাবে আমরা হিউরিস্টিক বের করতে পারি। ওকে, let me give you an idea. আচ্ছা, আমরা স্টার্ট স্টেটটার জন্যই চিন্তা করি। ম্যাম প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্টেটের জন্য হিউরিস্টিক তো তাহলে 1, কিভাবে? কারণ ম্যাম প্রত্যেকবার স্টেটে তো একটা করেই মানে মুভমেন্ট হচ্ছে। এখন তোমার হিউরিস্টিক যদি সবগুলোর জন্য সেম হয়, তুমি কি প্রত্যেকটা স্টেটের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারবে? যেমন এখানে দেখো আমার হিউরিস্টিক ভ্যালুগুলো দেয়া আছে, এখান থেকে আমি দেখতে পাচ্ছি এই যে আমার লিস্টটা দেয়া আছে, এই লিস্টটা থেকে আমরা মোটামুটি বুঝতে পারছি যে বুকারেস্ট ইজ দ্য গোল নোড, কারণ বুকারেস্টের হিউরিস্টিক 0। আরাদ যে সিটিটা, এটা হচ্ছে আমার বুকারেস্ট থেকে সবচেয়ে বেশি দূরত্বে অবস্থিত। আবার ভাসলুই এই সিটিটা বুকারেস্টের মোটামুটি কাছাকাছি অবস্থিত। আবার এখানে আরেকটা সিটি আছে, দেখো পিটেস্টি, এটা বুকারেস্ট থেকে আরো একটু বেশি কাছাকাছি অবস্থিত, এই যে পিটেস্টি এই সিটিটা। তার মানে কি তুমি হিউরিস্টিক ভ্যালু থেকে বুঝতে পারছো যে তোমার গোল স্টেটের কাছাকাছি বা দূরত্বে অবস্থিত স্টেট কোনগুলো। তুমি প্রত্যেকটা স্টেটের লোকেশন সম্পর্কে একটা ধারণা করতে পারছো, তাই না? তুমি যখন আরাদে আছো, তুমি বুঝতে পারছো তোমাকে আরো একটু সামনে আগাতে হবে। when you are at Arad, you can assume that you have to move forward to reach to Bucharest. Then মনে করো তুমি আরাদ থেকে সিবিউতে আসলে, সিবিউতে এসে দেখলে যে না, আমাকে আরো একটু সামনে যেতে হবে। সো তুমি সিবিউ থেকে সেখানেই যাবে যেখানে তোমার বুকারেস্ট থেকে সেই সিটির ডিস্টেন্সটা কম। এখন তুমি নিশ্চয়ই সিবিউ থেকে এখানে যাবে না, কারণ তুমি যদি এখানে যাও, এখানে গেলে দেখবে তোমার হিউরিস্টিকটা বেড়ে যাচ্ছে। সো তুমি সেখানেই যাবে যেখানে গেলে তোমার হিউরিস্টিক কমবে। তার মানে কি, তুমি সামনের দিকে গেলে তোমার হিউরিস্টিক কমতে থাকবে, তুমি যত পেছনের দিকে বা যত দূরে যাবে, বা মনে করো তুমি যদি এখান থেকে এখানে যাও, তাহলে কিন্তু তোমার হিউরিস্টিক কমে যাচ্ছে।
তোমাকে এমন দিকে যেতে হবে যে হিউরিস্টিক যেদিকে কমছে। এখন তোমার হিউরিস্টিক ধরো এই গিভেন গ্রাফটার ক্ষেত্রে প্রত্যেকটা সিটির হিউরিস্টিক যদি 1 হতো বা ইকুয়াল হতো, তাহলে তুমি কিভাবে এস্টিমেট করতে যে তোমার কোন দিকে যেতে হবে? হিউরিস্টিকের কাজই তো এইটা, ইট গিভস ইউ অ্যান এস্টিমেশন যে তোমাকে আসলে কোন দিকে যেতে হবে। সো হিউরিস্টিকের ভ্যালু যদি সেম হয়, দ্যাট ইজ অফ নো ইউজ। ঠিক আছে, সো আমরা দেখি একটা আইডিয়া বের করতে পারি কিনা। সো এই প্রবলেমের ক্ষেত্রে আমরা হিউরিস্টিকটা কিভাবে ফর্মুলেট করতে পারি, এখানে প্রত্যেকটা যে নাম্বার ব্লক আছে, ফর ইচ অ্যান্ড এভরি নাম্বার ব্লক we can determine its distance from its targeted position. প্রথম নাম্বারটার ক্ষেত্রে যদি চিন্তা করি, নাম্বার ওয়ানের জন্য এর টার্গেটেড পজিশন কোনটা? মানে নাম্বার ওয়ানের আসলে কোথায় থাকা উচিত, কোন ব্লকে থাকা উচিত? 4 যেখানে আছে। নাম্বার ওয়ান শুড বি হিয়ার, নাম্বার ওয়ান শুড বি হিয়ার, বাট ইট ইজ লোকেটেড হিয়ার। সো এই দুইটার মধ্যে আমরা একটা ডিস্টেন্স বের করতে পারি না? The distance is 2, right? Number 1, right now, block number 1 is 2 blocks far from its targeted position. আমরা বলতে পারি না এটা? জি ম্যাম। Same goes for number 2. Number 2 এর জন্য the targeted position of number 2, that means number 2 should be here. So নাম্বার 2 এর টার্গেটেড পজিশন থেকে এর ডিস্টেন্স, এটাকে আমরা ইউক্লিডিয়ান ডিস্টেন্স হিসেবে বের করতে পারি। সো এখানেও মোটামুটি আমরা দেখতে পাচ্ছি নাম্বার 2 ইজ 2 ব্লকস away from its targeted position. কিভাবে বের করলাম? ইউক্লিডিয়ান ডিস্টেন্স আমরা কিভাবে বের করি? এভাবে বের করি না? ঠিক না? এটা কি মনে আছে? পিথাগোরাসের সূত্র মনে আছে? জি ম্যাম। এটাকে আর বা ডিও বলা হয়। সো এই ফর্মুলা যদি আমরা ইউজ করি, if we use the formula of Pythagoras, এখানে x এর ডিসটেন্স 2 থেকে 5 এর মধ্যে x এর ডিসটেন্স হচ্ছে 1 ব্লক, রাইট? 2 থেকে x 5 এর মধ্যে x এর ডিসটেন্স 1 ব্লক না? জি মিস। and 2 থেকে 5 এর মধ্যে y এর ডিসটেন্স হচ্ছে 2 ব্লক। So the result is D will be এরকম কিছু একটা আসবে, রাইট? জি ম্যাম। সো এভাবে আমরা প্রত্যেকটা নাম্বার ব্লকের জন্য তার টার্গেটেড পজিশন থেকে ডিসটেন্সটা বের করতে পারবো না? পারা যাবে? তো 3 এর জন্য সেম,
3 যদি এখানে থাকে তার টার্গেটেড পজিশন হচ্ছে এইটা, and the distance from the targeted position is 1. Similarly আমরা 4 এর জন্য বের করতে পারি। 4 আছে এখানে, it should be here, so তাদের মধ্যে ডিসটেন্স হচ্ছে 1. Same goes for 5, same goes for 6, 7. আচ্ছা 7 এরটা একটু দেখাই। 7 আছে এখানে, it should be here. So the Euclidean distance or Pythagoras distance ও বলতে পারি between 7 and its required or targeted position is, আমরা আবারও সেই আগের ফর্মুলা ইউজ করব। এখানে দেখতে পাচ্ছি আমরা x বরাবর the distance from its targeted position is 2 এবং y axis বরাবর ডিসটেন্স হচ্ছে 2। So the distance would be something like this. বুঝতে পেরেছি সবাই? ম্যাম তার মানে কি এখানে বোঝাচ্ছে রোটেট ব্লক দূরে, মানে রোটেট ব্লক গেলে হচ্ছে 7 তার পজিশনে বসাতে পারবে? Yes. So আমরা আচ্ছা ম্যাম, এটাতে তো ম্যাম ফ্লোটিং নাম্বার আসে, তো হচ্ছে এই ফ্লোটিং নাম্বারটাকে কি ফ্লোর করে করা হয় নাকি সিলিং করে করা হয়, ধরা হয়? এখানে ফ্লোটিং নাম্বার আসতেই পারে। 8 কে রুট করলে কত আসবে? 2.82। সো 2.82। এটাকে আমার ফ্লোর সিলিং কিছুই করার দরকার নাই। আমরা বললাম না দিস ইজ অ্যান অ্যাপ্রক্সিমেশন, এটা তো কোনো এক্সাক্ট ডিসটেন্স না, আমরা জাস্ট অ্যাজিউম করছি। যদিও 2.82 ব্লক ডিসটেন্স বলে কোনো ডিসটেন্স নাই, বাট আমরা অ্যাজিউম করে নিচ্ছি এটা আমার পাজলের মধ্যে রিকোয়ার্ড বা টার্গেটেড পজিশন থেকে এত দূরত্বে অবস্থিত। এবং অ্যাপ্রক্সিমেশনের ক্ষেত্রে আমাকে আসলে ফ্লোর সিলিং কোনো কিছুই করার প্রয়োজন হয় না, কারণ আমরা ধরেই নেই এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন, এটা একটা অ্যাপ্রক্সিমেট ডিসটেন্স। ওকে, সো এখন আমরা একটা স্টেটের প্রত্যেকটা নাম্বার ব্লকের জন্য তার অ্যাপ্রক্সিমেট ডিসটেন্সটা পেয়ে গেলাম। 1 এর জন্য, 2 এর জন্য, আপ টু 8 এর জন্য প্রত্যেকটা ব্লকের জন্য আমরা অ্যাপ্রক্সিমেট ডিসটেন্সটা পেয়ে গেলাম। নাও হাউ টু ক্যালকুলেট দ্য হিউরিস্টিক ফর দি স্টার্ট স্টেট। আমরা কিন্তু এখনো হিউরিস্টিক বেরই করি নাই, আমরা জাস্ট ডিসটেন্স গুলা বের করলাম, বাট হিউরিস্টিক শুড বি ফর দিস স্টেট। সো এই হিউরিস্টিকটা কি হতে পারে? হিউরিস্টিক ক্যান বি all the distances of the number blocks from their targeted position. তার মানে 1 এর জন্য তার টার্গেটেড পজিশনের ডিসটেন্স কত, 2 এর জন্য তার টার্গেটেড পজিশনের ডিসটেন্স কত, এভাবে আপ টু 8। So the heuristic of the start state or any state may be the summation of all the distances of the number blocks from their targeted position. হিউরিস্টিকটা আসলে ডিপেন্ড করে আমি কিভাবে হিউরিস্টিকটাকে চিন্তা করছি। এটা কোনো ফিক্সড কোনো ফর্মুলা না, ফিক্সড কোনো রুলস না, আমি যেভাবে ডিজাইন করব আমার হিউরিস্টিক সেভাবেই হবে। সো দিস ক্যান বি ওয়ান আইডিয়া ফর ফর্মুলেটিং দ্য হিউরিস্টিক ফর নাম্বার পাজলস। এটা একটা আইডিয়া হতে পারে। তুমি যত ক্রিয়েটিভলি তোমার হিউরিস্টিক ডিজাইন করবে, তোমার সার্চ অ্যালগোরিদম তত বেশি এফিশিয়েন্ট হবে। ইট ডিপেন্ডস অন ইউ, হাউ ইউ ফর্মুলেট দ্য হিউরিস্টিক। ঠিক আছে, সিমিলারলি আমরা প্রত্যেকটা স্টেটের জন্যই এভাবে হিউরিস্টিক গুলো বের করতে পারি। আমরা যদি গোল স্টেটের জন্য হিউরিস্টিকটা একটু দেখি,
গোল স্টেটের জন্য হিউরিস্টিক কি হবে বলো তো? The heuristic value of the goal state কত হবে? What do you think? আমার গোল স্টেটের জন্য এই প্রত্যেকটা ডিস্টেন্সই কি আলটিমেটলি 0 হবে না? জি ম্যাম। Each number block is placed in their targeted position. 1 তার টার্গেটেড পজিশনে আছে, 2 তার টার্গেটেড পজিশনে আছে, এরকম করে প্রত্যেকটা নাম্বার ব্লকই কিন্তু তার টার্গেটেড পজিশনেই আছে। So each and every number block is located in their targeted position. So এখানে আমার এই ইকুয়েশনে বা এই ফর্মুলার মধ্যে প্রত্যেকটা ডিস্টেন্সই কিন্তু আলটিমেটলি 0 হবে। So the heuristic of goal node will always be 0, যেটা আমরা আগের এক্সাম্পলেও দেখে এসেছি। তো হিউরিস্টিকটা আমাকে এমন ভাবেই ডিজাইন করতে হবে যাতে করে আমার গোল স্টেটের হিউরিস্টিক অলওয়েজ 0 হয়। এটা হতে পারে একটা হিউরিস্টিক। আরেকটা হিউরিস্টিক আমরা চিন্তা করে দেখতে পারি ফর আওয়ার নাম্বার পাজল প্রবলেম। সেটা হচ্ছে টোটাল নাম্বার অফ মিসপ্লেসড নাম্বার ব্লক। Another heuristic that we can formulate for this puzzle problem, that is total number of misplaced number blocks. এখানে misplaced number block কতগুলো আছে, মানে কয়টা নাম্বার ব্লক তার টার্গেটেড পজিশনে নাই, টার্গেটেড পজিশনের বাইরে আছে। Four is misplaced, 5 is misplaced, 7 is misplaced, then this is also misplaced, যেটা empty block সেটাও misplaced কারণ এখানে 4 এর থাকার কথা ছিল। Then 6 is misplaced, 6 1 2 3, হ্যাঁ 6 is misplaced, 3 misplaced, 1 misplaced, 2 misplaced. So how many misplaced number block? 8। 8টা, 1 2 3 4 5 6 হ্যাঁ 8টা। So 8 can be its heuristic value. And আমরা যদি সেম হিউরিস্টিকটাই আমার গোল স্টেটের জন্য বের করি, it will be 0, কারণ এখানে কোনো misplaced block নাই। There is no misplaced number block in the goal state. ম্যাম ম্যাম ওই যে আলাদা আলাদা স্টেটের জন্য যে হিউরিস্টিক ভ্যালুগুলো মানে বের করলাম, তো এই প্রত্যেকটা কে যোগ করলে কি 8 আসবে? প্রত্যেকটাকে যোগ করলে সব সময় কেন এটা আসবে? তুমি আরেকটা সিনারিও চিন্তা করে দেখো, সব সময় যে এইটা না ম্যাম, ওই যে কিছুক্ষণ আগে বললেন না যে হচ্ছে হিউরিস্টিক এর ভ্যালু হচ্ছে মানে প্রত্যেকটার অ্যাপ্রক্সিমেট যে হিউরিস্টিক আমরা বের করতেছি সবগুলোর যোগফল। এটা কি ওই যে এর আগের হিউরিস্টিকটার কথা বলছো? জি ম্যাম। এটা ডিসটেন্স অফ 1 প্লাস ডিসটেন্স না, এটা কেন 8 আসবে? এটা তোমার ডিসটেন্স যোগ করে যা আসবে সেটাই। ইট ক্যান বি এনি ভ্যালু। এটা তো 8 আসবে সেটা আমি বলতে পারছি না, এটা যেটা আসবে সেটাই। ঠিক আছে, সাপোজ আমরা যদি চিন্তা করি যে 1 এর জন্য আমার d1 কত আসছিল, 2 আসছিল, তাই না? 2 আসছিল। তারপরে হচ্ছে 2 এর জন্য আমার √5 আসছিল। √5 কে রুট করলে কত হয়? 1.44 সামথিং মনে হয়, নাকি? 2.3 মেবি। আচ্ছা যাই হোক, কিছু একটা আসবে। তারপরে হচ্ছে 3 এর জন্য হচ্ছে আমরা পাবো কত? 1। দেন হচ্ছে 4 এর জন্য আমরা পাবো হচ্ছে ডিসটেন্স 1। এরকম করে আমার আলটিমেটলি যোগফল যা আসবে সেটাই। We don't need to bother about the value. ভ্যালু এক একটা হিউরিস্টিকের জন্য এক এক রকম আসতে পারে।
আবার তুমি অন্যরকম একটা হিউরিস্টিক ডিজাইন করো, সেখানে তোমার একটা ডিফারেন্ট ভ্যালু আসতে পারে। ঠিক আছে? জি ম্যাম, বুঝতে পারছি। জি ম্যাম। ওকে, তার মানে we have understood what is heuristics and how to formulate the heuristics for a given problem. আমার প্রবলেমের উপরে ডিপেন্ড করে হিউরিস্টিকটা ফর্মুলেট করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন থিওরি ইয়াগুলোর জন্য, আমাদের থিওরি কোর্সের এক্সামের জন্য হিউরিস্টিক সবসময় দেয়া থাকবে। the heuristic value will always be given. ঠিক আছে? ল্যাবেরটা আমি এখন আলোচনা করছি না, যেহেতু আমি এখনো হিউরিস্টিক ইমপ্লিমেন্টেশনে যাইনি। বাট ফর থিওরি এক্সামস the heuristic values will always be given. সো আমাদের হিউরিস্টিক ফর্মুলেশন নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নাই। ঠিক আছে? এখানে যেরকম দেয়া আছে এরকম একটা হিউরিস্টিক্স দেয়া থাকবে। ওকে, তো এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? যদি না থাকে তাহলে আমরা প্রসিড করব আমাদের নেক্সট টপিকে। এবং নেক্সট যে অ্যালগোরিদমটা আছে, দ্যাট ইজ ভেরি ইজি, গ্রিডি সার্চ অ্যালগোরিদম, ভেরি ইজি and almost similar like the previous one যেটা ইউসিএস আমরা করেছিলাম। the greedy algorithm is almost similar, the implementation is almost similar like UCS. so আমি আগের জিনিসগুলো ইরেজ করে দিচ্ছি। and moving forward to the next algorithm. সো আমরা একটা গ্রাফ এখানে নিতে পারি, জাস্ট আ মিনিট। এই গ্রাফটা আমরা দেখি। সো দিস ইজ দ্য গিভেন গ্রাফ। এখানে হিউরিস্টিক কস্ট এবং অ্যাকচুয়াল কস্ট, দুইটা কস্টই দেয়া আছে। সো দ্য ব্ল্যাক কালার্ড কস্টস, প্রত্যেকটা এজের সাথে ব্ল্যাক কালারের যে কস্টগুলো সেগুলো হচ্ছে আমার অ্যাকচুয়াল কস্ট, অ্যাকচুয়াল পাথ কস্ট। অ্যান্ড দ্য অরেঞ্জ কালার্ড কস্টস, এগুলো হচ্ছে আমার হিউরিস্টিক কস্ট। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা সবসময় মাথায় রাখবো, হিউরিস্টিক কস্টকে আমরা এইচ দিয়ে ডিনোট করি আর অ্যাকচুয়াল কস্টকে আমরা জি দিয়ে ডিনোট করি। ঠিক আছে? সার্চ অ্যালগোরিদমের ক্ষেত্রে, for every search algorithm we denote the heuristic costs with h and the actual cost, that means actual path cost from one node to another, is denoted by g. ঠিক আছে? আচ্ছা, সো এখানে আমার দুই ধরনের কস্টই দেয়া আছে, যেগুলো ব্ল্যাক কালারে লেখা, যেগুলো all the black colored costs are actual path costs। এবং অ্যাকচুয়াল পাথ কস্ট কি সেটা আমরা আগেই দেখেছি লাস্ট ক্লাসে। এই কস্টটা যে কোনো কিছুর কস্টই হতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য যে কোনো কস্ট হতে পারে। অ্যান্ড দ্য অরেঞ্জ কালার্ড কস্টস আর দি হিউরিস্টিক কস্ট।
এগুলো হচ্ছে আমার গিভেন হিউরিস্টিক কস্ট। এর আগেরটাতে আমার টেবিল আকারে দেয়া ছিল। সবসময় যে টেবিল আকারেই দেয়া থাকবে এমনটা না, আমার গ্রাফের ভিতরেও দেয়া থাকতে পারে। সো দ্য হিউরিস্টিক কস্টস মে বি গিভেন ইন আ টেবিল ফর্ম অর ইন দ্য গিভেন গ্রাফ ইটসেলফ। ঠিক আছে, ওকে। এখন আমরা ইউসিএস অ্যালগোরিদমের ক্ষেত্রে ইউনিফর্ম কস্ট সার্চ লাস্ট ক্লাসে যেটা দেখেছিলাম, for uniform cost search we have to keep track of a list. আমরা একটা লিস্ট মেনটেন করেছিলাম। গ্রিডি সার্চ অ্যালগোরিদমের জন্য আমার সেরকম একটা লিস্ট লাগবে। So let us take a list first. এবং এখানে আমি বলে দিচ্ছি A is the start node and Z is the goal node. Okay. So goal node এর নিচে দেখো কোনো হিউরিস্টিক ভ্যালু দেয়া নাই। It will be by default কত হবে? 0. ওকে, এখন আমরা লিস্টের মধ্যে প্রথমেই ইনসার্ট করব হচ্ছে আমার স্টার্ট নোডকে। অ্যাজ ইউজুয়াল আমরা ইউসিএস অ্যালগোরিদমে যা করেছিলাম ঠিক সেই প্রসেসটাই এখানে ফলো করব, বাট দ্য মেইন ডিফারেন্স বিটুইন ইউসিএস অ্যান্ড গ্রিডি সার্চ অ্যালগোরিদম ইজ ইউসিএস এ আমরা কিসের ভিত্তিতে ট্র্যাক করেছিলাম? অ্যাকচুয়াল যেই পাথ কস্ট সেটার ভিত্তিতে আমরা ট্র্যাক করেছিলাম, বাট গ্রিডি অ্যালগোরিদমে আমরা অ্যাকচুয়াল পাথ কস্টটাকে ওইটাকে আমরা দেখবই না, আমরা এখানে হিউরিস্টিক কস্টের বেসিসে আমরা এক্সপ্লোর করব। For uniform cost search, we explore the given graph based on their actual path costs. But for greedy search algorithm, we don't need to bother about the path costs. We will only look at the heuristic cost and we will explore our graph based on their only heuristic cost. শুধুমাত্র হিউরিস্টিক কস্টের বেসিসে আমরা এক্সপ্লোর করব, বাকি সব প্রসেস exactly same as UCS. So at first we will insert our start node A and আমরা প্রত্যেকটা নোডের সাথে তার কস্টটাকেও লিস্টে অ্যাড করব। এই কস্টটা হবে আমাদের হিউরিস্টিক কস্ট, নট দি পাথ কস্ট। আগেরটা আমরা পাথ কস্ট অ্যাড করেছিলাম, এখানে আমরা শুধুমাত্র হিউরিস্টিক কস্টটাকেই লিস্টে অ্যাড করব। সো দ্য হিউরিস্টিক কস্ট অফ নোড A is given here, which is 21. সো আমরা স্টার্ট নোডটাকে তার হিউরিস্টিক কস্ট সহ অ্যাড করে দিলাম ইনিশিয়ালি। ওকে, সো দ্য স্টার্ট নোড ইজ অ্যাডেড ইন দ্য লিস্ট ইনিশিয়ালি উইথ ইটস হিউরিস্টিক কস্ট। ওকে, সো এখন আমার লিস্টের মধ্যে আমরা সব সময় দেখবো যে মিনিমাম হিউরিস্টিক কস্টটা কার। সো লিস্টে এখন আমার একটাই নোড আছে, সেটাকে আমি এক্সপ্লোর করব। সো A is discarded. A is selected and discarded from the list and is being explored. আমরা পাশাপাশি তার হিউরিস্টিক কস্টটাকে লিখে রাখতে পারি। It's just for convenience, not mandatory. ওকে, A কে এক্সপ্লোর করলে আমরা কোন কোন নোডগুলোকে পাবো? So after exploring A, we can find B, C, and D. And whenever we are visiting a node, we will add them into the list. So we have B, C, and D visited. সেই সাথে আমরা BCD এর কস্টটাকেও অ্যাড করে দিব। So what is the heuristic cost for B? 14. 14. What is the heuristic cost of C? 18.
and for D it's also 18. আচ্ছা এখানে one more thing to note here. For actual path costs, we had to cumulate all the previous costs, or we had to add all the previous costs. কোন একটা নোডের জন্য আমাকে তার প্রিভিয়াস নোডগুলোর কস্ট অ্যাড করে আসতে হয়েছে। But for heuristic cost, we don't need to cumulate or add the previous nodes cost. ঠিক আছে, আমরা যেটা গিভেন এক্স্যাক্টলি ওইটাকেই কনসিডার করব। প্রিভিয়াস নোডের কস্ট কত ছিল সেটা আমার দেখার কোনো প্রয়োজন নাই। সো আমরা বিসিডি কে অ্যাড করলাম। নাও which one has the lowest heuristic cost in the list? B, তাই না? B এর জন্য আমার lowest heuristic cost পাচ্ছি 40. So we will now explore which node? B কে এক্সপ্লোর করব। B কে এক্সপ্লোর করলে আমরা পাবো হচ্ছে B কে এক্সপ্লোর করলে আমরা A এবং B দুটোকেই নেই। আমরা এখানে ভিজিটেড নট ভিজিটেড সেটা নিয়ে বদার করছি না। So we will get A and B, right? Sorry, A and E. ঠিক আছে? Any confusion? Okay. না, ডিএফএস এর মতো না, এটা হচ্ছে ইউসিএস এর মতো। ডিএফএস এ তো আমরা স্ট্যাক ইউজ করি, তার মানে লাস্ট ইন ফার্স্ট আউট। এখানে তো আমরা লাস্ট ইন ফার্স্ট আউট সব সময় হবে না। এখানে আমরা কাকে আউট করছি? আমার লোয়েস্ট হিউরিস্টিক কস্ট যার আছে তাকেই আউট করছি। সো ইট ইজ র্যান্ডম, ইট ক্যান বি এনি নোড। সব সময় যে লাস্ট ইন ফার্স্ট আউট হবে তা কিন্তু না। সো এর জন্য হিউরিস্টিক কস্ট হচ্ছে 21 এন্ড ই এর হিউরিস্টিক কস্ট হচ্ছে 5। Okay, now which one is the minimum? E. So আমরা এখানে E কে সিলেক্ট করব এবং E কে এক্সপ্লোর করব। সো E কে এক্সপ্লোর করলে আমরা পাবো কাকে কাকে পাবো? C কে পাবো আর Z কে পাবো, রাইট? ও ইয়েস, E কেও পাবো। ওকে, সো আগের মতোই আমরা B এর কস্টটা অ্যাড করব, C এর কস্টটা অ্যাড করব এন্ড Z এর কস্টটা অ্যাড করব। নাও which one has the lowest heuristic cost? 0. Z. Z. So whenever we are exploring Z, that means we have found our goal node. Z কে যখনই এক্সপ্লোর করতে যাব তখনই আমি আমার গোল নোডটা পেয়ে যাব। সো গোল নোড পাওয়ার পরে আমাকে আর ফার্দার প্রসিড করার প্রয়োজন নাই। আমি যদি গোল নোড খুঁজতে বলি তাহলে গোল নোড পাওয়ার পরে আমার ফার্দার আর প্রসিড করার প্রয়োজন নাই। দ্য অ্যালগরিদম জাস্ট হল্টস হিয়ার। বোঝা গিয়েছে? ম্যাম এইটা ইউসিএস এর ক্ষেত্রে তো হচ্ছে গোল নোট পেলেও তখন আমাকে এক্সপ্লোর করতে হতো। না, আমি যদি বলে দেই যে অনলি ফাইন্ড দ্য গোল নোড, সেখানে তুমি গোল নোড এক্সপ্লোর করা মাত্রই স্টপ করবে। দিস ইজ ফর এভরি অ্যালগরিদম, ফর বিএফএস, ফর ডিএফএস, ফর আইডিডিএফএস অর ফর এনি অ্যালগরিদম। আমি যখনই বলবো যে ফাইন্ড দ্য গোল নোড, ফাইন্ড দ্য গোল নোড বললেই
গোল নোট পাওয়া মাত্রই স্টপ করবে। আর আমি যদি বলি এর গোল নোট যদি মেনশন না করি, তাহলে তোমাকে পুরোটাই কমপ্লিট করতে হবে। ক্লিয়ার? ম্যাম গোল নোট মেনশন না করলে কোশ্চেনটা কিরকম হতে পারে? গোল নোট মেনশন না করলে স্টার্ট নোট তো অবশ্যই মেনশন করা থাকবে, ফ্রম ওয়্যার ইউ উইল স্টার্ট। সো গোল নোট মেনশন করা থাকুক বা না থাকুক, স্টার্ট নোট উইল অলওয়েজ বি মেনশনড। সো স্টার্ট নোট থেকে আমরা শুরু করব এবং সম্পূর্ণ ট্রিটাকে এক্সপ্লোর করব। তার মানে প্রত্যেকটা নোট এক্সপ্লোর না হওয়া পর্যন্ত উই হ্যাভ টু কন্টিনিউ। ঠিক আছে? এখানে বি সি ডি ই এফ জেড প্রত্যেকটা নোট এক্সপ্লোর না হওয়া পর্যন্ত উই হ্যাভ টু কন্টিনিউ। বাট এখানে আরেকটা কথা হচ্ছে, ইউসিএস এবং ইউসিএস এর পরবর্তী যতগুলো অ্যালগোরিদম আমরা দেখব, ইনক্লুডিং আজকের ক্লাস এবং পরবর্তীতেও যে অ্যালগোরিদম গুলো দেখব, এই অ্যালগোরিদম গুলো হচ্ছে যেহেতু অনেক বড় ইমপ্লিমেন্টেশন, এই অ্যালগোরিদম গুলোর ক্ষেত্রে আমি সবসময় গোল নোট মেনশন করে দিব। ঠিক আছে? ইউসিএস থেকে শুরু করে তার পরবর্তী যতগুলো অ্যালগোরিদম আছে, এই অ্যালগোরিদম গুলোর ইমপ্লিমেন্টেশন গুলো একটু বড় হয়। সো আমি কখনোই ফুল গ্রাফ তোমাদের ইমপ্লিমেন্ট করতে দিব না, আমি অবশ্যই একটা গোল নোট দিয়ে দিব। গোল নোট পর্যন্তই তোমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। সো যেখানে আমরা গোল নোট পেয়ে যাব, গোল নোট আমরা কখন পাই? যখন আমরা ভিজিট করি নাকি আমরা এক্সপ্লোর করি? বলো তো, এটা বলেছিলাম লাস্ট ক্লাসে। A node is only found when it is explored. For example, এখানে আমরা ডি নোডটাকে ভিজিট করেছি। D is only visited. Has it been explored yet? না ম্যাম। No. So ডি নোডটাকে আমরা যেহেতু শুধুমাত্র ভিজিট করেছি, ইট ইজ অনলি ভিজিটেড টিল নাও, তার মানে আমরা ডি নোডকে কিন্তু এখনো খুঁজে পাইনি। যদি ডি আমার গোল নোড হতো, তাহলে ডি নোডকে আমি এখনো খুঁজে পাইনি। ডি ইজ নট ইয়েট ফাউন্ড। আমরা একটা নোডকে কখন বলতে পারবো যে আ নোড ইজ ফাউন্ড, আ নোড হ্যাজ বিন ফাউন্ড? এটা আমরা কখন বলতে পারবো? এটা আমরা তখনই বলতে পারবো যখন সেই নোডটাকে আমরা এক্সপ্লোর করব। For any algorithm from the starting algorithm till now, যে কোনো অ্যালগোরিদমের ক্ষেত্রে we can say a node is found only when it is explored. ভিজিট করা মানে ফাইন্ড আউট করা না। ফাইন্ড আউট করা মানে হচ্ছে যখন আমরা তাকে এক্সপ্লোর করব। ওকে? সো আমরা কি গ্রিডি সার্চ অ্যালগোরিদমের কনসেপ্টটা বুঝতে পেরেছি? গ্রিডি সার্চ অ্যালগোরিদমের জন্য কখনোই আমি ফুল গিভেন গ্রাফ এক্সপ্লোর করতে বলবো না। A goal node will must be given. আচ্ছা, এখানে আমি যদি z কে গোল নোড না বলে, জাস্ট ফর এক্সাম্পল, let us assume we have another goal node. Let us just assume this is the goal node. আচ্ছা, আমি আগের গুলো কেন মুছে দিলাম? Let us just assume যে f is the goal node.
তখন কিন্তু আমাকে আরেকটু সামনে আগানো লাগতো, ঠিক না? তখন এফ এর হিউরিস্টিক হতো 0। এফ যদি গোল নোড হতো তাহলে এফ এর হিউরিস্টিক হতো 0, দিস উড বি 0, এন্ড জেড এর অবশ্যই একটা ভ্যালু থাকতো, ফর এক্সাম্পল 3। ঠিক আছে, যেহেতু এটা গোল নোডের খুব কাছাকাছি, ধরে নিলাম the heuristic value of z or heuristic cost of z is 3, তাহলে আমার এখানে কত আসতো? 3 আসতো, রাইট? সো এই পর্যায়ে এসে আমি কোন নোডটাকে চুজ করতাম? কাকে চুজ করতাম? বোঝা যাচ্ছে? আমি বলেছি যে ধরে নাও, আমি এর আগে বলেছি জেড হচ্ছে গোল নোড। এখন ধরে নাও জেড গোল নোড না, আমি ধরলাম এফ হচ্ছে আমার গোল নোড। ঠিক আছে, সো এফ যদি আমার গোল নোড হয় তাহলে অবশ্যই এফ এর হিউরিস্টিক কস্ট 0 হবে, আর জেড এর অবশ্যই একটা হিউরিস্টিক কস্ট থাকবে, 0 তো থাকবে না, অন্য একটা হিউরিস্টিক কস্ট থাকবে। সো জেড যেহেতু এফ এর খুব কাছাকাছি, আমরা ধরে নিলাম জেড এর হিউরিস্টিক কস্ট হচ্ছে 3। ঠিক আছে, সো সেক্ষেত্রে আমার এখানে লিস্টের মধ্যে জেড এর হিউরিস্টিক কস্ট আসতো 3। এখন যেহেতু আমরা এফ কে গোল নোড ধরে নিয়েছি, সরি, এফ কে যেহেতু আমি গোল নোড ধরে নিয়েছি, সো এফ পর্যন্ত আমার পৌঁছাতে হবে। এখন আমার লিস্টের মধ্যে মিনিমাম হিউরিস্টিক কস্ট কত? 3। তাহলে আমি জেড কে এখন এক্সপ্লোর করব না? জেড কে যদি আমি এক্সপ্লোর করি তাহলে পাবো হচ্ছে ইএফ। ই এবং এফ কে পাবো। সো ই এবং এফ কে আমি লিস্টে অ্যাড করব। ই এর হিউরিস্টিক কস্ট 5 and f এর heuristic cost 0। 0. So f would be chosen and this is the goal node. এবং আমি কিন্তু এটাও বলতে পারি যে show the path from start to goal, স্টার্ট নোড থেকে গোল নোড পর্যন্ত যাওয়ার পাথটা তুমি শো করো। তাহলে পাথটা কিরকম হবে? জেড যদি আমার গোল নোড হতো তাহলে দিস উড বি দ্য পাথ, এফ যদি আমার গোল নোড হতো তাহলে এফ উড বি দ্য পাথ। ম্যাম, এটা কি পুরো গ্রাফ থেকে তারপরে হচ্ছে এরকম অ্যারো দিয়ে দেখাই দিতে হবে, নাকি শুধু এই পার্ট, স্পেসিফিক পার্টটা দেখাইলেই হবে? স্পেসিফিক্যালি ওই পাথটা দেখালেও হবে। ইউ ক্যান জাস্ট শো like this way. বোঝা গিয়েছে? জি মিস, বুঝতে পারছি। ওকে, এখন জেড এফ যদি আমার গোল নোড হয়, এফ যদি আমার গোল নোড হয় তাহলে এফ এ পৌঁছাতে আমার টোটাল কস্ট কত লাগলো? সাম তো করতে হবে, বাট
we have to sum up the actual path cost. আমি যখন জি ম্যাম। বলবো যে তুমি এক্সপ্লোর করবে on the basis of heuristic cost. Okay, in a greedy search algorithm you will explore on the basis of heuristic cost, but আমি যদি তোমাকে একটা পাথের কস্ট বের করতে বলি যে তুমি যেই পাথটা বের করেছো এই পাথের কস্ট কত, অ্যাকচুয়াল কস্ট কত, সেক্ষেত্রে আমাকে কিন্তু অ্যাকচুয়াল পাথ কস্টটাই কিউমুলেট করতে হবে। সো the actual path from A to F would be 9 plus 11 plus 5 plus 9, এটাই হবে না? ডাউট আছে কোনো? 9 plus 11 plus 5 plus 9, এখন এটাকে সাম আপ করলে কত হয়? আচ্ছা, আগে আমরা জেড এরটা চিন্তা করি একটু, পরে আমি এফ এ আসছি। যদি জেড আমার গোল নোড হতো তাহলে আমার অ্যাকচুয়াল কস্ট হতো হচ্ছে 9 plus 11 plus 5, 25. 25 হতো। So do we have any other path that has lower cost than this? Do we have any other path No, miss. that has lower cost than this? না, miss. না। সো জেড কে যদি আমরা গোল নোড ধরি তাহলে ইটস ওকে, বাট যদি এফ আমার গোল নোড হতো তাহলে আমার টোটাল কস্ট for the path is 34, but don't we have another path that has lower cost than this? জি ম্যাম। Isn't it the lower cost? Don't we have a better option, a better path? আছে না বেটার পাথ? জি ম্যাম, 16। 16। সো আমরা তাহলে বুঝতে পারছি যে গ্রিডি সার্চ অ্যালগরিদম কোন নোডের ক্ষেত্রে আমাকে অপটিমাল পাথ দেয়, বাট নট ফর অল নোড উই গেট দি অপটিমাল পাথ। গ্রিডি সার্চ অ্যালগরিদমে কোন নোডের ক্ষেত্রে আমি অপটিমাল সলিউশন পাই, অপটিমাল পাথ পাই, বাট নট ফর অল নোডস। কোন নোডের ক্ষেত্রে আমরা যেই পাথটা পাই, সলিউশন যেই পাথটা আমরা পাই এটার থেকেও বেটার সলিউশন আমাদের হাতে থাকে, জাস্ট লাইক নোড এফ। ক্লিয়ার? ওকে, সো আজকে আর নতুন কোনো অ্যালগরিদম শুরু করব না, বাট নেক্সট ক্লাসে আমরা যে অ্যালগরিদমটা শুরু করব, দ্যাট মিন্স আগামীকাল, দ্যাট ইজ এ স্টার সার্চ অ্যালগরিদম। সেটার জন্য আমাকে ইউনিফর্ম কস্ট সার্চ এবং গ্রিডি সার্চ এই দুইটার কনসেপ্টটা থাকা লাগবে, ক্লিয়ার থাকা লাগবে। আমরা যদি এ স্টার সার্চ অ্যালগরিদমটা বুঝতে চাই তাহলে আমাকে ইউসিএস এবং গ্রিডি সার্চ অ্যালগরিদমের কনসেপ্ট দুইটা ক্লিয়ার থাকা লাগবে। So that will be started on the next class. আমরা কালকের ক্লাসে পরবর্তী অ্যালগরিদম থেকে শুরু করব। এখন তোমাদের যদি কোনো কোয়েরি থাকে বলতে পারো, বলো। না, ইনপুট রিলেটেড প্রবলেম সেটা আমি এখানে দেখব না, সেটা ল্যাবের প্রবলেম ল্যাবেই দেখব, বাট সলভ করতে প্রবলেম হচ্ছে বা
লজিক্যাল কোনো প্রবলেম হচ্ছে, এই ধরনের প্রবলেম থাকলে বলতে পারো। হ্যাঁ, তোমরা ক্লাসে বিএফএস ডিএফএস যেভাবে সলভ করেছো সেভাবেই করবে। জাস্ট তুমি এখানে দ্য টোটাল নাম্বার অফ ভিজিটেড নোটস, এই জিনিসটা অবশ্যই তোমাকে ট্র্যাক করতে হবে টু অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার 3, ঠিক না? কোয়েশ্চেন নাম্বার 3 তে আমি কি বলেছি? কোয়েশ্চেন নাম্বার 3 ছিল হচ্ছে ডিটারমাইন which algorithm you would choose to explore the map। তার মানে তুমি এখানে ম্যাপের মধ্যে কিছু এরিয়া দেয়া হয়েছে, সো এখানে তুমি তোমার বাসা থেকে তোমার ফ্রেন্ডের বাসায় যাওয়ার জন্য আসলে কোন অ্যালগোরিদমটা চুজ করবে। এবং কি বলেছি, ব্র্যাকেটে বলা হয়েছে যে ইন টার্মস অফ নাম্বার অফ এরিয়াস ভিজিটেড টু রিচ টু ইয়োর ফ্রেন্ডস হাউস। তার মানে তোমার বাসা থেকে তোমার ফ্রেন্ডের বাসায় যেতে কতগুলো এরিয়া তোমাকে ভিজিট করতে হয়েছে তার উপরে বেস করে তোমাকে কোয়েশ্চেন নাম্বার 3 অ্যান্সার করতে হবে। ডেফিনেটলি তুমি সেই পাথটাই চুজ করবে যেখানে তোমাকে লেস নাম্বার অফ এরিয়া ভিজিট করতে হবে। তুমি নিশ্চয়ই অনেক ঘুরে 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 যেতে চাইবে না, যেখানে তোমাকে সবচেয়ে কম ঘুরতে হবে, লেস নাম্বার অফ এরিয়া যেখানে ভিজিট করতে হবে, সেই অ্যালগোরিদমটাই তুমি অবভিয়াসলি চুজ করবে। তো সেটার জন্য তুমি যখন ডিএফএস এবং বিএফএস ইমপ্লিমেন্ট করছো, তুমি জাস্ট এই সংখ্যাটা বের করতে পারবে না যে হাউ মেনি এরিয়াজ আর ইউ ভিজিটিং। তোমার কাছে তো ভিজিটেড লিস্টটা থাকছেই, ঠিক না? তা তুমি যখন একটা করে নোটকে ভিজিট করছো তখনই তুমি সেটাকে কাউন্ট করে ফেলতে পারছো। তাহলে এই দুইটা অ্যালগোরিদম থেকে, ডিএফএস এবং বিএফএস থেকে, টোটাল নাম্বার অফ ভিজিটেড এরিয়া তুমি যখন কাউন্ট করে ফেলছো ইন্ডিভিজুয়ালি, ডিএফএস এর ক্ষেত্রে আলাদাভাবে কাউন্ট করছো, বিএফএস এর ক্ষেত্রে আলাদাভাবে কাউন্ট করছো, এই সংখ্যা দুইটা তোমার কাছে থাকছে। তাহলে বেসড অন দ্যাট তুমি ডিটারমাইন করতে পারবে না যে তুমি দুইটার মধ্যে কোনটা চুজ করবে। বোঝা গিয়েছে? And I will request you all not to copy anyone's assignment. একজন আরেকজনেরটাও কপি করবে না বা গুগল থেকেও কপি করবে না, কারণ তোমরা বুঝতেই পারছো you have to attend the midterm exam and all other exams physically, so if you copy now you will be the sufferer. So please do not copy from Google or anywhere else. Just try it yourself. এবং তোমার কোড যদি 100% কমপ্লিট নাও হয়ে থাকে, ফর এক্সাম্পল ইউ হ্যাভ জাস্ট ট্রাইড, ইউ গেভ সাম এফোর্ট, ইউ হ্যাভ ট্রাইড, তুমি পার্শিয়ালি হয়তো ইমপ্লিমেন্ট করতে পেরেছো, ঠিক আছে, হয়তো তোমার কোডটা রান করছে না, বাট ইউ হ্যাভ বিল্ট আপ দ্য লজিক। তোমার এফোর্ট দেখলেও কিন্তু আমি বুঝতে পারবো যে হাউ মাচ ইউ হ্যাভ ট্রাইড। ইফ ইউ পুট সাম এফোর্ট, I will understand you have tried as much as you can possible. সেটার জন্য কিন্তু you will get partial marks. But copy করলে মার্কস পাবে না। কিন্তু কপি করে তুমি 100% কমপ্লিট করলা, এবং কপি করলে বোঝা যায়, ঠিক আছে, it's very easy to catch. So কপি না করে তুমি পার্শিয়ালি যদি ইমপ্লিমেন্ট করতে পারো, পার্শিয়াল ইমপ্লিমেন্টেশনের জন্য অবশ্যই তুমি মার্কস পাবে, বাট কপি করে যদি ফুল ইমপ্লিমেন্টেশন করো তার জন্য তুমি কোনো মার্কস পাবে। সো ট্রাই ইট ইয়োরসেলফ, প্র্যাকটিস ইয়োর ওন,
এটা শুধু কালকের জন্য না, প্রতিটা ক্লাসের জন্যই বলছি, কারণ আমাদের মিড টার্ম এক্সাম আসছে সামনে। সো এই প্র্যাকটিস গুলো তোমার তখন কাজে লাগবে। আর কারো কোনো প্রবলেম আছে রিগার্ডিং অ্যাসাইনমেন্ট অর এনিথিং? হ্যাঁ, ক্লাসেই দেখবো, ইন্ডিভিজুয়ালি সবারটা চেক করব। ম্যাম ক্লাস তো শেষ, লিভ হ্যাঁ। দিতে পারি? ইয়েস, শিওর। আসসালামু আলাইকুম।